নমস্কার, গল্পকথা চ্যানেলে সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প, অনাহত বসন্ত। গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। অনাহত বসন্ত। বিশাল জায়গা জুড়ে ফুল দিয়ে সাজানো হয়েছে দারুণ এক বিয়ের প্যান্ডেল। গোধূলিবেলার আশেপাশে পাড়া প্রতিবেশীদের উৎসাহ যেন উপচে পড়েছে। সকলের বিস্ফারিত চক্ষে একটাই জিজ্ঞাস্য, গোধূলিবেলায় কার বিয়ে? পরস্পর পরস্পরের প্রতি চাহনিতেও আবিষ্কার করে উঠতে পারছে না। চাপা গুঞ্জনে প্রতিবেশীরা সমালোচনায় মুখর। গোধূলিবেলা থেকে বরের সাজে বর বেরোবে না বরের সাজে বরের আগমন ঘটবে? অজস্র কৌতূহলের মধ্যে হাজার প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে অগণিত চক্ষু। ঠিক অতন্ত্র প্রহরীর মতো সকলে সজাগ রয়েছে। গোধূলিবেলা হলো একটি বৃদ্ধাশ্রম। প্যান্ডেলের আশেপাশে বিয়ের তদারকিতে শুধু মৃদুলদাকে দৌড়াতে দেখা যাচ্ছে। মৃদুলদাকে শুধু গোধূলিবেলার আবাসিকরা নয়, পার্শ্ববর্তী 2-4টে গ্রামের প্রতিবেশীরাও ওনাকে চেনেন। মৃদুলদার বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। চেহারায় মেদহীন, প্রায় 6 ফুটের মতো লম্বা। সারাক্ষণ সবাইকে হাসি ঠাট্টা এবং আনন্দে মাতিয়ে রাখেন। ভদ্রলোক অনেক গুণের অধিকারী এবং খুব এনার্জেটিক ও উৎসাহী। মৃদুলদা হলেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা। কৌতূহলী প্রতিবেশীরা 2-4 জন মৃদুলদাকে জিজ্ঞেস করবার জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছে বটে, তবে তাকে এত সহজে নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে না। তাই তারা আশাহত হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গোধূলিবেলা বৃদ্ধাশ্রমের জন্মকাল থেকে মৃদুলদা আছেন। সবার বিপদে আপদে তিনি সকলের পাশে গিয়ে দাঁড়ান। 70-এর দশকে তখন বৃদ্ধাশ্রম ছিল হাতে গোনা মাত্র কয়েকটা। কারণ সেই সময় সমাজে বৃদ্ধাশ্রমের প্রয়োজন খুব একটা পড়তো না। বৃদ্ধ বৃদ্ধাদের দেখভালের জন্য তখন পরিবারের সদস্যগণ খুবই আন্তরিক এবং যত্নশীল ছিলেন। তারা মনে করতেন পরিবারের বয়স্ক নমস্যদের যত্ন আত্তি ও সেবা পরিবারের কনিষ্ঠ সদস্যদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু মৃদুলদার পরিবারের বা কাছের কোনো আত্মীয় না থাকার জন্য উনি গোধূলিবেলার প্রথম বৌড়ার হিসেবে যোগ দিয়েছিলেন। বিয়ের সব কিছুর আয়োজক হলেন মৃদুলদা। তার চোখকে কেউ কোনোদিন কোনো কিছু থেকে ফাঁকি দিতে পারেন না। তিনি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন সন্দীপ খুব মনমরা হয়ে আছে। সে যেন নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রেখেছে। বাইরে খুব একটা বেরোতে চাইছে না। রুমের মধ্যে যেন সর্বদা নিজেকে চিন্তায় ধ্যানমগ্ন করে রেখেছে। কিন্তু মৃদুলদা তো কাউকে মন খারাপ করে ঘরে বসে থাকতে দেবেন না, এবং তিনি তাকে সহজে ছেড়ে দেওয়ারও পাত্র নন। তিনি সন্দীপকে গিয়ে পাকড়াও করে জেরা শুরু করেন। তারপর উৎকণ্ঠার স্বরে বলেন, তোমার কি হয়েছে ভাই? এইভাবে তুমি নিজেকে গৃহবন্দী করে রেখেছ কেন? তুমি যদি আজ আমায় না বলো, আমিও গৃহবন্দী হয়ে তোমার সঙ্গেই বসে থাকব। সন্দীপ হলো গোধূলিবেলার আর একজন আবাসিক। তার বয়স 64 বছর। এই বৃদ্ধাশ্রমে এসেছে প্রায় 2 বছর হবে। দিন কয়েক হলো গোধূলিবেলায় নতুন এক আবাসিক এসেছে। তার নাম স্নিগ্ধা রায়বর্মন। স্নিগ্ধাকে এই বৃদ্ধাশ্রমে দেখে সন্দীপের বেশ অবাকই লেগেছে, এবং তার ফলস্বরূপ সে নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। স্নিগ্ধা হলো নাড়াজোলের জমিদার বাড়ির মেয়ে। জমিদারদের জমি জায়গা সরকারের দখলে গেলেও জমিদার বাড়ির ঐতিহ্য কিন্তু পরবর্তী বংশধরেরা ধরে রেখেছিলেন। ধ্রুবজ্যোতি রায়বর্মনের একমাত্র সন্তান অরুণজ্যোতি রায়বর্মন ছিলেন প্রচণ্ড রাশভারী এবং খুব সজ্জন ব্যক্তি।
তার চালচলন, নম্রতা, ভদ্রতা সবই ঠাকুরদার পিতা দিব্যজ্যোতি রায়বর্মণের মতো। এই অরুণজ্যোতি রায়বর্মণের একমাত্র সন্তান স্নিগ্ধা। জমিদারদের জমি হাতছাড়া হলেও অরুণজ্যোতিবাবুর কিন্তু বড় কাঠের ব্যবসা ছিল। ওনার বাড়িতে একজন মালি ছিলেন হরিশ্চন্দ্র মাহাতো। তার বাড়ি ছিল ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামে। তার ছেলে সন্দীপ যখন বছর 7 তখন হরিশ্চন্দ্রবাবুর স্ত্রী হঠাৎ অসুখে মারা গিয়েছিলেন। গ্রামের স্কুলে সন্দীপ তখন 2য় শ্রেণীতে পড়ত। তিনি নিরুপায় হয়ে ছেলেকে নিয়ে অরুণজ্যোতিবাবুর শরণাপন্ন হয়েছিলেন। তিনি অরুণজ্যোতিবাবুকে অনুরোধ করে অতি বিনয়ের সঙ্গে বলেছিলেন, কর্তামশাই, আমার ছেলেকে একটু আপনার পায়ে ঠাঁই দেন। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। আমাকে কোনো মাইনে দিতে হবে না। আপনি শুধু আমার ছেলেকে লেখাপড়া শেখার যদি একটা ব্যবস্থা করে দেন, সেই জন্য আমার ছেলেকে একটা স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিলে ভালো হয়। আর কর্তামশাই, আমার বাবা ছেলের দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা করে দিলে আমি আপনার কেনা হয়ে থাকব। হরিশ্চন্দ্রবাবু ছিলেন লোধা সম্প্রদায়ের মানুষ, তাই নিজেকে খুব নীচ এবং অসহায় ভাবতেন। ওনার অনুরোধ অরুণজ্যোতিবাবু উপেক্ষা করতে পারলেন না। তাই তার বাবার আমলের নায়েব মশাইকে পাঠিয়ে নিজেদের পূর্বপুরুষদের তৈরি করা স্কুলে সন্দীপকে ভর্তি করে দিয়েছিলেন। স্কুলটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত হওয়ায় হরিশ্চন্দ্রবাবু খুব নিশ্চিন্তে ছিলেন। প্রাথমিকের পাঠ শেষ করে 2 বছর পরে সন্দীপ হাই স্কুলে ভর্তি হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই সন্দীপ স্কুলে বেশ কয়েকজন শিক্ষকের সুনজরে এসেছিলেন। উঁচু ক্লাসের অঙ্ক করাটা তার কাছে ছিল জলবৎ তরলং। ক্লাসের সব পরীক্ষায় সে প্রথম হয়ে নতুন ক্লাসে উঠত। ক্লাস 6 একবার সে রাজ্যের বৃত্তি পরীক্ষায় বৃত্তিও পেয়েছিল। তারপর সে বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছিল। সেই খবরটা নায়েবের মাধ্যমে অরুণজ্যোতিবাবুর কানে যায়। তিনিও একদিন সন্দীপকে ডেকে কিছু অর্থ উপহার দিয়ে তাকে খুব উৎসাহ দিয়েছিলেন এবং খুশি হয়ে আশীর্বাদ করে বলেছিলেন, ভগবান তোমার মঙ্গল করুন। এই অর্থে তোমার পড়াশোনার কাজে আসবে, আর লেখাপড়া করে তোমাকে অনেক বড় হতে হবে এবং মানুষের মতো মানুষ হয়ে তোমার বৃদ্ধ পিতার দায়িত্ব তোমাকে বহন করতে হবে। সন্দীপকে দেওয়া অরুণজ্যোতিবাবুর উপদেশগুলো স্নিগ্ধা শুনতে পেয়ে সন্দীপের সঙ্গে আলাপ করবার অদম্য ইচ্ছা তার মনে স্থান পেয়েছিল। দোতলা থেকে সে সন্দীপকে বেশ কয়েকবার দেখেছিল বটে, কিন্তু সামনাসামনি তাদের আলাপ ছিল না। তবে এর আগে সন্দীপের ভালো লেখাপড়া সম্পর্কে স্নিগ্ধা কিছুটা জানত, কিন্তু সে যে লেখাপড়ায় এতটা ভালো এবং এত ভালো রেজাল্ট করতে পারে সেটা স্নিগ্ধার ধারণা ছিল না। একদিন সন্দীপ স্কুল থেকে ফিরছিল। সেই সময় স্নিগ্ধার গাড়ি সন্দীপের রাস্তা আগলে দাঁড়ায়। স্নিগ্ধা গাড়ি থেকে নেমে সন্দীপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তেই সে ভয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল। সে কিন্তু স্নিগ্ধাকে চিনত, কারণ প্রতিদিন স্কুল ছুটির পর স্নিগ্ধার গাড়ি সন্দীপকে ওভারটেক করে বেরিয়ে যেত। স্নিগ্ধা তার সামনে গিয়ে হঠাৎ উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না কেন? তুমি লেখাপড়ায় 1 নম্বর বলে তোমার খুব অহংকার। তুমি কি আমায় চেনো? সন্দীপ মাথা নিচু করে কাতর স্বরে বলেছিল, হ্যাঁ দিদিমণি, আমি আপনাকে চিনি। স্নিগ্ধা তখনও অশান্ত। আমি কে বলো তো? সন্দীপ কিন্তু বিনয়ী। আপনি কর্তামশাইয়ের মেয়ে। আমার নাম কি বলো তো? আজ্ঞে, আপনার নাম স্নিগ্ধা। স্নিগ্ধা তখন কোমরে হাত দিয়ে বড় বড় চোখ পাকিয়ে সন্দীপকে শাসিয়ে বলেছিল, এরপর থেকে তুমি আমার সঙ্গে কথা বলবে, আর আমাকে যদি আপনি বলে কথা বলো তাহলে আমি আমার বাবার কাছে তোমার নামে মিথ্যে নালিশ করব। সন্দীপ ভয়ে ভীত হয়ে চারদিকটা ভালো করে দৃষ্টি চালিয়ে লক্ষ্য করেছিল কেউ তাদের দেখছে কিনা। তারপর কাঁপা গলায় বলেছিল, আজ্ঞে হ্যাঁ। স্নিগ্ধা মুচকি হেসে আবারও চোখ বড় বড় করে বেশ জোরালো গলায় বলেছিল, কি আজ্ঞে হ্যাঁ করছো?
আমার আজ্ঞে হ্যাঁ কথাটা একদম শুনতে ভালো লাগে না। এবার থেকে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করবে, বুঝেছ? সন্দীপ আবারও ভীতস্বরে বলেছিল, আজ্ঞে হ্যাঁ। স্নিগ্ধা অরুন্ধতীবাবুর একমাত্র সন্তান। সে যখন 2 বছরের তখন তার মা অরুন্ধতী দেবী ক্যান্সারে মারা গিয়েছিলেন। সেই ছোট্ট মেয়েকে অরুন্ধতীবাবু ঝি চাকরদের সাহায্যে বড় করেছিলেন। কিন্তু মেয়ের সেই ছোটবেলা থেকেই নিজের হাতেই বেশিরভাগ দায়িত্ব তিনি নিজেই সামলেছিলেন। মেয়ের ব্যাপারে তিনি খুবই স্পর্শকাতর ছিলেন। তাই তিনি মেয়ের দেখভালের জন্য খুব একটা অন্যের উপর ভরসা করতেন না। বিপত্নিক অরুন্ধতীবাবু খুব সজ্জন মানুষ ছিলেন। পাছে মেয়ের অযত্ন হয় তাই তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেননি। স্নিগ্ধা তার বাবার খুব আদরের মেয়ে ছিল। স্নিগ্ধা ওই সময় ক্লাস 8-এ পড়ত। পড়াশোনায় তার একদম একাগ্রতা ছিল না বললেই চলে। অরুন্ধতীবাবুর তাতে কোনো চিন্তা বা দুঃখ ছিল না। ভগবানের কাছে তার একটাই প্রার্থনা ছিল, তার মেয়েটা যেন সুস্থ এবং ভালো থাকে। স্নিগ্ধার কথা মতো সন্দীপের আগে ছুটি হলে প্রতিদিন প্রায় ঠায় ওই রাস্তার পাশে সে দাঁড়িয়ে থাকত। যেদিন প্র্যাকটিক্যাল থাকতো সেদিনের জন্য স্নিগ্ধা মাপ করে দিত। স্নিগ্ধার স্কুল ছিল শহরের ইংরেজি মাধ্যম স্কুল। স্নিগ্ধা যে সন্দীপকে কিছু বলতো তা কিন্তু নয়, শুধু গাড়ি থেকে নেমে সন্দীপের কাছে গিয়ে হাসি মুখে টাটা করে পুনরায় গাড়িতে এসে বসত। সঙ্গে সঙ্গে তার ড্রাইভার কাকুও গাড়িটা ছেড়ে দিতেন। সন্দীপ এর মানে বুঝতে না পেরে সে স্নিগ্ধার দিকে হাঁ করে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। কিন্তু সন্দীপ দিন দরিদ্র পরিবারের সন্তান হলেও আদপে সে তো বুদ্ধিমান ছেলে। যত দিন যেতে লাগলো ধীরে ধীরে সন্দীপ জড়তা কাটিয়ে স্নিগ্ধার দুটো ডাগর চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। তার দুটো চোখের ভাষা বোঝার চেষ্টা করত। স্নিগ্ধার এই না বলা অব্যক্ত ভাষা পরপর সন্দীপকে তার আকর্ষণের দিকে টানতে শুরু করেছিল। এরকম একদিন তাদের দুজনের একটা সাক্ষাতের মুহূর্ত হরিশচন্দ্রবাবুর চোখে ধরা পড়ে গিয়েছিল। পরে বাবা এবং ছেলে পরস্পরের সম্মুখীন হতেই হরিশচন্দ্রবাবু ছেলেকে বলেছিলেন, দেখো বাবা, আমি আমার কাজের ক্ষমতা বিক্রি করে তোমাকে মানুষ করতে চেয়েছি। তুমি এমন কিছু অনৈতিক কাজ করো না যাতে আমাদের বাপ ছেলের মাথা নিচু হয়। আমরা যাতে যেমন ছোট, অর্থেও আমরা তেমন নগণ্য। এর বেশি কিছু আর আমি তোমাকে বলবো না বা শিক্ষা দেব না। সন্দীপ বাবার কথার কোনো উত্তর না দিয়ে নিজেই ভেবেছিল, সত্যিই তো আমরা ওনাদের আশ্রিত। আমি কেনই বা কর্তামশাইয়ের বিশ্বাস হারাবো? সন্দীপ আর স্নিগ্ধার জন্য অপেক্ষা করত না। সে যাতায়াতের সময় পরিবর্তন করেছিল। হঠাৎ একদিন স্নিগ্ধা তাকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে সন্দীপের রাস্তা আগলে দাঁড়িয়েছিল। স্নিগ্ধাকে দেখে সে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল বটে, কিন্তু পর মুহূর্তেই সন্দীপ তার চোখে চোখ রেখে বলেছিল, দিদিমণি, আপনি কি আমায় কিছু বলবেন? স্নিগ্ধা তখন প্রচণ্ড রেগে চিৎকার করে বলেছিল, তুমি আমার নাম জানো না? সন্দীপ কিন্তু গভীর সমুদ্রের ন্যায় শান্ত। সে নিচু স্বরে বলেছিল, জানেন দিদিমণি, হৃদয়ের সব কথা কোনো দিন মুখে প্রকাশ করতে নেই। কিছু কিছু অনুভূতি নিজের মনের মণি কোঠায় সযত্নে তুলে রাখা উচিত। সেই অনুভূতি বাইরে বেরিয়ে এসে সকলের সামনে পড়লে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাওয়ার ভয় থাকে। সন্দীপ এক নিঃশ্বাসে কথাগুলো বলে বুক ফুলিয়ে মনে সাহস নিয়ে স্নিগ্ধার পাশ কাটিয়ে মাথা উঁচু করে চলে গিয়েছিল। স্নিগ্ধা কেমন যেন বিমর্ষ হয়ে তার হেঁটে যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। সে হয়তো নিজের মনে কথাগুলো উপলব্ধি করবার বা শব্দগুলোর অর্থ খোঁজার চেষ্টা করেছিল। এই ঘটনার পর থেকে সন্দীপ আর স্নিগ্ধা প্রায় 5 বছর পরস্পরের মুখোমুখি হয়নি। ওই সময়ের মধ্যে সন্দীপ উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছিল। তারপর মেদিনীপুর কলেজ থেকে অঙ্ক নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হওয়ার পর কলকাতায় রাজাবাজার সায়েন্স কলেজে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে MSc করেছিল
সেই সময় দিন কয়েকের জন্য সন্দীপ হরিশচন্দ্রবাবুর কাছে এসেছিল, কারণ তখন তার বাবার খুব শরীর খারাপ ছিল। হরিশচন্দ্রবাবুর কঠিন রোগ হয়েছিল বলে তিনি তখন মেদিনীপুর হাসপাতালে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক ছিল। অরুণজ্যোতিবাবু তার ম্যানেজার বাবুকে হাসপাতালে পাঠিয়ে প্রতিদিন হরিশচন্দ্রবাবুর খোঁজ নিতেন এবং যথেষ্ট আন্তরিকতার সঙ্গে ম্যানেজার বাবুর উপর দায়িত্ব দিয়ে তিনি তার কর্তব্য করেছিলেন। একদিন হাসপাতালে সন্দীপের উপস্থিতিতে অরুণজ্যোতিবাবু তার মেয়েকে নিয়ে হরিশচন্দ্রবাবুকে দেখতে গিয়েছিলেন। স্নিগ্ধার সঙ্গে সন্দীপের দৃষ্টি বিনিময় হলেও দুজনে কিন্তু নীরব ছিল। সেই সময় স্নিগ্ধা কলেজে ইংরেজিতে অনার্স পড়ছিল। সেদিনের সন্দীপের সেই ভারী ভারী দুর্বোধ্য শব্দগুলোর অর্থ পরে বুঝে সে হয়তো চুপ করেছিল। নাকি অভিমান না অহংকার ছিল তার মধ্যে। সন্দীপ 2-4 বার স্নিগ্ধার মুখের দিকে দৃষ্টি ফেললেও তার মুখের অভিব্যক্তি দেখে সে কারণটা বুঝে উঠতে পারছিল না। স্নিগ্ধার সেই উচ্ছল চঞ্চল সদাহাস্য চেনা মুখের ছবিটাই যেন তার চোখে বিমর্ষ এবং মলিন ছিল। স্নিগ্ধার জন্য 5 বছর আগের সেদিনের সেই ঘটনায় সন্দীপের নিজের মনে খুব খারাপ লেগেছিল। সন্দীপ তো মনের অজান্তে স্নিগ্ধাকে ভালোবেসে ফেলেছিল। তাই সেদিন সে মনে মনে ভেবেছিল, ওই দিন স্নিগ্ধাকে অত ভারী ভারী কঠিন শব্দগুলো আমি না বললেই পারতাম। সেই সময় অরুণজ্যোতিবাবুও জানতেন সন্দীপ ও স্নিগ্ধা পরস্পরের মধ্যে অল্প স্বল্প কথা বলতো। এই নিয়ে তার মধ্যে কোনোদিন কোনো আপত্তি ছিল না। তার মধ্যে একটা ব্যাপার খুব প্রকট ছিল, তিনি লেখাপড়াকে খুব শ্রদ্ধার চোখে দেখতেন। তাই মানুষ হিসেবে তিনি কোনো মানুষকে কোনোদিন খাটো করতেন না। স্নিগ্ধা কিন্তু একবারও সন্দীপের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল না। তারও তো সন্দীপকে খারাপ লাগতো না। কম বয়সে ওই ভালো লাগার গুরুত্ব সে হয়তো অনুভব করতো না, বা তার ভালোবাসার প্রকাশটাও ওই রকমই ছিল। সদ্য যৌবনে পা দিয়ে বুঝেছিল সেও সন্দীপকে ভালোবাসে। তার যত আবেগ অনুভূতি সবই যেন সন্দীপের জন্য। অরুণজ্যোতিবাবু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে হরিশচন্দ্রবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলেন। কয়েকদিনের মধ্যে হরিশচন্দ্রবাবুর শারীরিক অবস্থার অবনতির দরুন তিনি মারা গিয়েছিলেন। আবারও অনেকগুলো বছর অতিবাহিত হয়ে গিয়েছিল। হরিশচন্দ্রবাবু গত হওয়ার বছর 2 পরে অরুণজ্যোতিবাবুর মৃত্যু হয়েছিল। এরপর স্নিগ্ধার জীবনেও একটা একটা করে বসন্ত কেটে যেতে লাগলো। স্নিগ্ধা খড়গপুরে একটা স্কুলে চাকরি করছিল বটে, কিন্তু চাকরি শেষ হওয়ার আগেই তার মন খুব বিষাদে ডুবে গিয়েছিল। একাকিত্ব জীবন তার খুব ভারাক্রান্ত মনে হয়েছিল। স্নিগ্ধার দূর সম্পর্কের আত্মীয়রা থাকলেও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে তার একদম মন সায় দিচ্ছিল না। তাই সে তার এক কলিগের মাধ্যমে গোধূলি বেলার সন্ধান পেয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী সে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছিল। পূর্বপুরুষের বসত বাড়িটি নিজের হেফাজতে রেখে বাকি সম্পত্তি এবং ব্যবসা বিক্রি করে দিয়ে তারপর মানসিক শান্তির জন্য তার বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে আগমন ঘটেছিল। এখানে সমবয়সী আবাসিকদের মধ্যে 5 জনের সঙ্গে মিলে মিশে থাকতে পারবে, তাই বাকি জীবনটা হয়তো নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবে। মৃদুলদা সন্দীপের কাছ থেকে শোনা স্নিগ্ধা এবং সন্দীপের আলাপচারিতা সম্বন্ধে জেনে একটু চিন্তায় পড়ে যান। মৃদুলদা কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে তাদের দুজনের এই বয়সে স্নিগ্ধাকে গিয়ে কিভাবে কথাটা বলবেন এবং কিভাবে দুজনের মিলন পর্বের অনুষ্ঠান করা যাবে। কারণ তারা দুজনে কোনো দিন প্রেম সম্পর্কে পরস্পরের কাছে স্বীকার করেনি। শুধু দুজনের অনুভূতি থেকে দুজনার এই অপ্রকাশিত স্বর্গীয় ত্যাগ। তাদের এই অব্যক্ত প্রেমকে কিভাবে পরিণতি দেওয়া যায়। অনেক চিন্তাভাবনার পর মৃদুলদা স্নিগ্ধার সঙ্গে পরিচয় পর্ব সারবার জন্য তার সঙ্গে দেখা করতে যান। কারণ গোধূলি বেলায় যত নতুন অতিথি আসেন প্রথমেই মৃদুলদা তাদের সঙ্গে আলাপ পর্বটা সারেন। আলাপ পর্বের মধ্যে স্নিগ্ধার সঙ্গে কথাবার্তার সময় ইচ্ছে করে মৃদুলদা সন্দীপের প্রসঙ্গ তোলেন।
স্নিগ্ধা আবেগের বশবর্তী হয়ে আচমকা মৃদুলদাকে জিজ্ঞেস করেন, আপনি কি করে সন্দীপকে চিনলেন? মৃদুলদা হেসে প্রশ্নের উপর প্রশ্ন করে বসেন। তিনি মুখে হালকা হাসি নিয়ে জিজ্ঞাসা করেন, কেন, আপনি সন্দীপকে চেনেন বুঝি? স্নিগ্ধা ঈষৎ অপ্রতিভ হয়ে বলে, না মানে আপনি কোন সন্দীপের কথা বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। মৃদুলদা আবার হেসে বলেন, আমি মেদিনীপুর কলেজের অঙ্কের নামকরা প্রাক্তন অধ্যাপক সন্দীপ মাহাতো স্যারের নাম বলছি ম্যাডাম। আমি যার কথা বলছি ম্যাডাম, আপনিও তারই কথাই বলছেন। আমার কিন্তু বুঝতে কোনো ভুল হচ্ছে না ম্যাডাম। মৃদুলদা বারবার ম্যাডাম শব্দ উচ্চারণ করায় স্নিগ্ধা মনে মনে ভাবে, তার মানে সন্দীপ সম্পর্কে ইনি অনেক কিছু নিশ্চয়ই জানেন। এবার স্নিগ্ধা ভনিতা না করে হালকা সজল নয়নে মাথাটা নিচু করে বলে, হ্যাঁ দাদা, ওই একই সন্দীপের কথা আমি বলছি। আপনি তার খবর জানেন বুঝি? মৃদুলদার মুখে তখনও স্মিত হাসি। পুনরায় বলেন, হ্যাঁ ম্যাডাম, উনি আমার জিম্মায় আছেন বটে, তবে উনি খুব কষ্টে দিন কাটাচ্ছেন। ব্যাটার পেট থেকে কথা টেনে বের করতে আমার কম মেহনত হলো? স্নিগ্ধা মৃদুলদার কথার মানে বুঝতে না পেরে অবাক হয়ে বলে, মানে? মৃদুলদা হেসে বলেন, মানেটা আমি আপনাকে খোলসা করে বলছি। তিনি স্নিগ্ধার কাছে সন্দীপের বৃদ্ধাশ্রমে আসা থেকে স্নিগ্ধাকে হঠাৎ দেখা পর্যন্ত সমস্ত ঘটনা আদ্যপ্রান্ত বর্ণনা করলেন। স্নিগ্ধা সমস্ত ঘটনা শোনার পর সন্দীপের যে এই বৃদ্ধাশ্রমে উপস্থিতি জানতে পেরে সে অবাক দৃষ্টিতে নির্বাক হয়ে থাকে। মৃদুলদাও স্নিগ্ধার সঙ্গে কথা বলে বুঝতে পারেন যে আজও দুজনকে নিঃস্বার্থ এবং অব্যক্তভাবে ভালোবাসে, কিন্তু দুজনের মধ্যে কেউ কাউকেও প্রেম নিবেদন করবার সুযোগ পায়নি। তাই এই বয়সে এসেও দুজনে বিরহ যন্ত্রণায় জর্জরিত। দুজনের ওই অব্যক্ত প্রেম মৃদুলদার উৎসাহী এবং সমস্ত আয়োজনে শেষ পর্যন্ত গোধূলি বেলায় পরিণতি পেয়েছে। আর মৃদুলদা, তিনি তো দুটি হৃদয়ের মিলন পর্বের আবাহক হয়ে নিজেকেই ধন্য মনে করছেন। তিনি উৎসাহী প্রতিবেশীদের প্যান্ডেলের কারণ জানিয়ে অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে সাদরে আমন্ত্রণ করেছেন। এই বয়সে দুই চাতক চাতকিনীর বিরহ মিলনের সাক্ষী হিসেবে সকলের সানন্দে প্যান্ডেলে ভিড় জমিয়েছেন। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। রুদ্ধ ঘরের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে।